আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু জেক গেমিং। ওয়েল, জেক গেমিং বললে হবে না, এখন মেডিকেল হয়ে গেছি। সো মজা নাম। ওকে, ফাইন। ওকে, আমি আজকে আলোচনা করতে আসছি যে মেডিকেলে ভর্তি সম্বন্ধে। মেডিকেল বলতে এখন আমরা জানি না, এবার 2022 সালে মেডিকেল ভর্তি, মেডিকেল ডেন্টাল ইত্যাদি ভর্তি রয়ে গেছে, আসছে। সো রেজাল্ট কবে দেবে সেটা আমি জানি না, তবে রেজাল্টের উপর ভিত্তি করে সবাই চেষ্টা করবে মেডিকেল আর ডেন্টালে ভর্তি হওয়ার জন্য। সো বেসিক্যালি আমি কিছু অ্যাডভাইস দিতে যাচ্ছি যারা মেডিকেল এবং ডেন্টালে ভর্তি হয়ে যাচ্ছে। অবশ্য আমি আবার এবার আগের বছর 2021 সালে আমি ডেন্টালে ভর্তি হয়েছি। সো বেসিক্যালি এর জন্য কিছু জিনিস আছে যেগুলি মনে রাখতে হবে আপনাদের। ওকে, যে যারা স্টুডেন্ট তারা একটু মনোযোগ দিয়ে একটু শোনো। অবশ্যই ভিডিওটা তো অন করেছে, কিছু দেখে নাও, শুনে নাও, বেটার হবে। ওকে, ফার্স্ট অফ অল তোমরা জানো মেডিকেলে ভর্তির জন্য সিট 1000-এর উপর সিট আছে সরকারিভাবে, এবং ডেন্টালও রয়েছে 500-এর উপর সিট। সো বেসিক্যালি মেডিকেল আর ডেন্টাল কেন দুটো আলাদা সাইড কেন? অবশ্য মেডিকেল সাইডে মানে অলমোস্ট সব রয়েছে, কিন্তু ডেন্টাল সাইড কেন আলাদা? কারণ ডেন্টাল এমন একটা পার্ট যেটা আগে একসাথে ছিল মেডিকেল সাথে, কিন্তু এটা একসময় চেঞ্জ করা হয়েছে। কারণ দেখা যাচ্ছে কি, ডেন্টাল এমন একটা পার্ট, মানুষের দাঁত, মানুষের মাথার মানে সম্পূর্ণ জিনিসটা একটা আলাদা জিনিস, বেসিক্যালি একটু পুরোই আলাদা। কারণ আমি এখন ডেন্টাল পড়াশোনা আমি বুঝতে পারতেছি আসলে মেডিকেল থেকে কেন এটা আলাদা হয়েছে। কারণ এখানে যে পড়াশোনা মেডিকেলের, ওইখানেও যেরকম, কিন্তু এখানেও এটা বেশি পড়া লাগে। কারণ এখানে সম্পূর্ণ মাথা, খুলি, দাঁত, টাং, ভিতরে সকল ডেভেলপমেন্ট থেকে শুরু করে কীভাবে কোনটা আছে না আছে ইত্যাদি। আচ্ছা, যাই হোক, তবে বেসিক্যালি তোমার যেটা ইচ্ছা, আলহামদুলিল্লাহ, যদি দুইটাতেই চান্স পেয়ে ফেলো তো ভালো। তো মেডিকেলে আমরা বললাম 1000-এর উপরে আছে, আর ডেন্টালে আছে 500-এর উপরে সরকারি। আর বাকিগুলির মধ্যে যদি আমি বলি, আর প্রাইভেট তো জানোই কতগুলি আছে, কিন্তু তবে ডেন্টালেও প্রাইভেট অনেক কম, কারণ ডেন্টাল মাত্র সংখ্যা আছে মাত্র 500। সো আমি ঢাকার মধ্যে 13টা পেয়েছিলাম ডেন্টাল, তো একটার মধ্যে আমি ভর্তি আছে আপাতত, ইউডিসির মধ্যে ভর্তি আছে আপাতত, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ। আমি আর ফেভারিট হয়ে গেছে, কারণ আমি করতাম না। ওকে, ওসব বাদ দিই, মেন পয়েন্টে আসি। সো বেসিক্যালি তোমরা যখন পরীক্ষা দিবা, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় পড়বা। যেমন হতে পারে ফ্রেন্ডরা এই জায়গায় সেই জায়গায় নাও পড়তে পারে। তো বেসিক্যালি পরীক্ষার মার্কিং একটু ডিফারেন্ট, কারণ আমরা এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় কোনো সময় ধরো মার্ক ডিস্ট্রিবিউশন এরকম ছিল না। 100 নম্বরের নৈবেদিক পরীক্ষা, এর মধ্যে সাবজেক্ট তোমরা খুব ভালো করে জানো, ইংলিশ আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি, জুলজি আছে, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, দুটিই আছে। তবে একটা জিনিস মনে রাখবা, ইংলিশটা বেশি প্রায়োরিটি দেবা। ইংলিশটা যদি না পড়তে পারো, ইংলিশ, বায়োলজি আর কেমিস্ট্রি, এই তিনটা তোমার খুবই ভালো প্রায়োরিটি দিতে হবে, কারণ মেডিকেল স্টোরে পড়ছো, অবশ্যই এটা পড়া লাগবে। কারণ তোমার এখানেও ইংলিশ অত্যধিক পরিমাণে লাগে, এবং কেমিস্ট্রি তো লাগবেই, বরং বায়োকেমিস্ট্রি, মলিকিউলস, জেনেটিক সাইট সব এখানেই আছে। ওকে, মেন পয়েন্টে আসি। তোমার পরীক্ষা দিবা, পরীক্ষার মধ্যে তোমাদের মার্ক হলো 100 ডিস্ট্রিবিউশন, ওগুলি মার্ক ডিস্ট্রিবিউশন তোমার দেখে নিও। তো মার্ক ডিস্ট্রিবিউশনের কারণে এখন ওগুলো বলে সময় হবে না, মেন পয়েন্ট আসছে। মার্কের রেঞ্জ, তোমাদের শখের চান্স পেতে চাও, মাস্ট জেনে রাখতে হবে যে মার্কের ডিস্ট্রিবিউশন অবশ্যই তোমার 75 ধরে নিতে হবে। তবে সেফ পয়েন্ট হলো 78, কারণ 78-এর মধ্যেও থাকলে তোমার বেটার। 75 থাকলেও একটা রিস্ক নেওয়া যায়, কিন্তু 78 থাকলে তোমার বেটারমেন্ট, তুমি ভালো জায়গায় ঢাকা বা তোমার এলাকার ভিত্তিকভাবে তুমি চান্স পেতে পারো, এই জন্যই বেটার বেশি। আর 75-80 পেলে তো কথাই নেই। সো ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি আগের মতো যে বেশি বেশি নাম্বার হয়ে যায়, তাহলে তো আর কিছু করার নেই, এটা চেঞ্জ হতে পারে। ওকে, তাও সেফ পয়েন্ট ধরে নিলাম 80 বা 78 বা 75, তিনটার একটা ধরে নিলাম। ওকে, তোমার মেন এই কতটুকু গেল। তো সো এটা পাওয়ার জন্য তুমি কি করবে? ওকে, অনেক বই পড়তে পারো, তোমার মেন বই হলো মেন জিনিস। সবার আগে মেন বইটা পড়তে পারো, মেন বই একদম ফুল রিভিশন দিতে পারো। এই যতক্ষণ টাইম আছে তোমার, আপ টু 1 to 2 মান্থস টাইম আছে, হাতে ধরে নিতে হবে। কারণ এর থেকে বেশি তুমি টাইম নিলে বুঝতে পারবা যে টাইম দিলেও তোমার এটা তোমার কাজে আসবে না, কারণ 1 to 2 মান্থ তোমার হাইস্ট টাইম, এটা ধরে নিলে। ওকে, ফার্স্ট অফ অল তুমি মেন বইটা পড়লা, দেখা গেলো মেন বইটা তোমার কমপ্লিট হইলো, অথবা নাই করলা। অনেকে আমার মেন বই পড়তে চায় না, সবাই চায় প্রশ্নটা ভালো করে পড়তে। সো তাদের জন্য আসি, আর তোমাদের জন্য আসি যারা মেন বই পড়ে ফেলছো বা পড়বে। ওকে, ফার্স্ট অফ অল একটা রুটিন বানাও আগে। একটা রুটিন বানাবা যেখানে ডেন্টাল, মেডিকেল দুটা বই, মানে অবশ্যই
ডেন্টাল এবং মেডিকেল সেক্টরে অ্যাডমিশনের যে প্রশ্নগুলো আছে ওগুলি পড়ার জন্য মিনিমাম 5 আওয়ার্স, আর বাকিটুকু ম্যাক্সিমাম তোমরা ধরে নাও 5 আওয়ার্স, প্রতিদিন অন্তপক্ষে 5 ঘন্টা টাইম দিতে হবে, না হলে কিন্তু আর ভালো করতে পারবে না। তো আমি বেসিক্যালি বলছি ডেন্টাল, মেডিকেল এবং আরেকটা বই বলছি যদি পারো পড়ো, কারণ এটা বেটার বেশি, এটা আমি পড়েছি, দেখা গেছে কি এখান থেকেও প্রশ্ন এসেছে ডেন্টালে। আমি আগে বুঝিনি জিনিসটা আসলে কী, কারণ আমিও তো তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, তখন বুঝতে পারিনি। ডেন্টাল, মেডিকেল আর হলো ফিজিওলজি। ফিজিওলজি একটা সাইট আছে, এটাও একটা ডাক্তারের সাইট, কিন্তু এটা হলো নিটোর ফিজিওলজি, এটা দেখতে পারো। এগুলি ভালো আছে, এগুলি সবগুলি মেডিকেল সাইট। ওকে, জয়কলি, রেটিনা, উদ্ভাস উন্মেষ, এগুলোর প্র্যাকটিস বুক নিতে পারো, অথবা এক্সাম বুকসও আছে, এগুলো নিতে পারো। আরও কয়েকগুলো বই আছে, আমি পার্সোনালি সাজেস্ট করি রেটিনা আর জয়কলি আর উদ্ভাস উন্মেষ, কারণ এইগুলি হলো আমার ফেভারিট হয়ে গেছে, কারণ জয়কলি থেকে আমি সবগুলি প্রশ্ন গুছাই পেয়েছি। এখন মার্কের কীভাবে তুমি বুঝবা যে কীভাবে বইটা ভালো করে পড়বে? ওকে, ফার্স্ট অফ অল প্রথমে একটা জিনিস করতে পারো, যদি চাও 2021 সালে যে পরীক্ষাটা গেল, এই প্রশ্ন 3টা আগে পড়ে ফেলবে, মাস্ট পড়ে ফেলো, একটু সুবিধা হবে। এগুলি পড়ার পরে একটু কুল থেকেও একদিন, কারণ এগুলি একটু ভুলে দিতে পারো, একদিন কুল থেকে এখান থেকে 10 বছরের, অর্থাৎ মেডিকেল, ফিজিওলজি অ্যান্ড ডেন্টাল, এই 3টার 10 বছরের প্রশ্ন পড়া শুরু করবে। মেবি মনে হয় আবার ওইখানে একটু প্যাচ আছে, প্যাচটা কি, মার্ক যখন তুমি পড়লে শুধুমাত্র পড়ে গেলে হবে না, তোমার দেখতে হবে কোনগুলো ইম্পর্টেন্ট বেশি, বারবার আসছে, মানে মানে বছরে আসছে, আর কোন চ্যাপ্টার থেকে বেশি আসছে, এটা খেয়াল করবা। সো বেসিক্যালি যেমন একটা কোয়েশ্চেন আছে আমাদের, যেমন আনসারটা বলি, প্যাকাটিন, জাইগোটিন, এইগুলো একটা কোয়েশ্চেন আছে, কোনটা কায়াজমা সৃষ্টি হয়, কোনটার প্রান্তীয়করণ ঘটে, এইগুলি এটা হলো সবচেয়ে বেশি আসছে মেডিকেল পরীক্ষায়, এবং আমিও একটা পেয়েছি, গুচ্ছ পরীক্ষা পেয়েছি, কিন্তু আমরা পাইনি, কিন্তু পেয়েছি, একটা পরীক্ষা তুমি পাবাই। সো এটা পড়ে রাখবা, এটা ভালো করে দেখো। তো কী করবে, তোমরা ইম্পর্টেন্টগুলি দাগ দিয়ে রাখবে, মানে স্টার মার্ক সামথিং দিয়ে রাখো, তোমাদের জন্য স্টার মার্ক, হ্যাশ মার্ক, ডাবল স্টার, ট্রিপল স্টার, তোমাদের ইচ্ছা। এবং আরেকটা জিনিস খেয়াল করো, তোমরা যে পৃষ্ঠাটা পড়তেছো মানে মার্ক করছো, মানে থাকবে যে অনেকগুলো দেখা যায়, এক পৃষ্ঠায় অনেকগুলি বেশি, মানে অনেকগুলি ইম্পর্টেন্ট নৈবিত্তিক আছে, তো তুমি তখন কী করবে, এতগুলি একসাথে পড়তে পারবে না, দেখবে যে কোনটায় বেশি, ধরো 5টা বা 6টা ক্রস করলে এক পৃষ্ঠায়, মানে যে প্রশ্নগুলি পড়তেছো, তো এটা তুমি ভাঁজ করে রাখবে, ফোল্ড করে রাখলে হবে কি, যখন তুমি এটা খুলবা তখন দেখা যাবে এই পৃষ্ঠাগুলি মানে মোটা হয়ে থাকবে, মনে হয় যে এই পৃষ্ঠাগুলো আগে পড়তে হবে। তো পরীক্ষার আগের দিন অথবা 10 দিন বা 15 দিন আগেও তোমার সুবিধা হবে পড়ার জন্য। ওকে, এতটুকু গেলাম। আর এই কাজ আরেকটা জিনিস করতে পারো, অনলাইনে প্র্যাকটিস করতে পারো, এগুলি যদি কোশ্চেন ভালো করে পড়তে পারো, 10 বছর, প্রথম 10 বছর মেডিকেল, ডেন্টাল এবং ফিজিওলজি, এগুলি 10 বছর, আমি যতটুকু জানি ফিজিওলজি 10 বছর আছে কি না আমি খেয়াল করি নেই, তবে মেডিকেল ডেন্টাল 10 বছর আছে, এগুলি ভালো করে পড়তে পারো। আর আমি সাজেস্ট করবো সবই পড়তে, কারণ সবই আসে। 1995 সাল পর্যন্ত দেখা যায় একটা নৈবিত্তিক আসছি, মানে কোনো নৈবিত্তিক আসি ওখান থেকে। তো তুমি ওখান থেকে যদি কেউ যদি মেন বই অনেকে পড়তে চায় না, বললাম অনেকে পড়তে চায় না, যদি মেন বই না পড়ো, ওইগুলি ভালো করে পড়ো, ওগুলি ভালো করলেই তুমি দেখতে পারো মেন বই অনেক কিছু এখানে পেয়ে ফেলবা। আর অবশ্যই মেন বইটা পড়তে হবে, মেন বইটা না পড়লে অনেক কিছু তুমি পাবা না। সো মেন বইটা দরকার কিছু হলেও পড়ো। ওকে, এই পার্টও গেলো। সো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস তুমি অনলাইনে করতে পারো, অনেক জায়গায় ফ্রি সাইটে অনলাইন দেওয়া থাকে, আমি করেছি অনেক জায়গায়, উদ্ভাসনে তো কতগুলি আমি অনলাইনে কোর্স করেছিলাম, অবশ্য পেড ভার্সনও ভর্তি হয়েছি কয়েক জায়গায়, উদ্ভাসে ভর্তি হয়েছিলাম, আর উন্মেষে ভর্তি হয়েছিলাম, উন্মেষে আর রেটিনায় কয়েকটা কোর্স করেছিলাম। এগুলি অনেক ভালো সাইট, কারণ এখান থেকে তুমি একটা মানে প্রফেশনাল যে টিচার তাদের গাইডেন্স পাচ্ছ। সেকেন্ড অফ অল তুমি অনেক কোশ্চেন পাচ্ছ, যেমন কোশ্চেনগুলো গিয়ে প্র্যাকটিস করতে পারবা। যে আসলে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো গিয়ে এসব বই বাদে তুমি আরেকটা কাজ তোমার অবশ্যই করতে হবে। এখানে তো জিকে আছে না, কেউ সব অনেকে মনে হয় জানে, অথবা অনেকে জানে না ভাই, তো এটা হইতেই পারে, জিকে আছে অবশ্য, সাধারণ জ্ঞান আমরা যেটাকে বলি। তো সাধারণ জ্ঞান আমরা করতে পারবো, অনেক ছেলে মেয়ে আছে কি সাধারণ জ্ঞানের জন্য বই 3-4টা করে কিনে, ভাই আমার পার্সোনাল দেখা ভাই,
আমিও অবশ্যই একটা কিনছি, কিন্তু আমার বাবা মা জিদ করা শুরু করছে। সবাই বাবা মা জিদ করবে, জিকে পড়, জিকে কিনবি, কিন্তু কত কোনটা ভালো জিকে? ভাই জিকের জন্য ঘোরাঘুরি করতে হবে না। জিকে অনেকগুলি তুমি, মেন কথা হলো বাংলাদেশের সকল কিছু তুমি পড়ো, মোটামুটি পেয়ে ফেলো। আর কয়েকটা আছে তিনটা বা দুইটা কোশ্চেন হলো বাইরে থেকে, মানে দেশের বাইরে থেকে আসে, মানে আন্তর্জাতিক যেগুলি, সেগুলো তোমার চিন্তা করা লাগবে না, ওগুলো চিল থাকো, মাথা ঠান্ডা করে দাও। দেশেরগুলি তুমি মনে রাখো। মেন কথা আমাদের হচ্ছে মুক্তিযুদ্ধ আছে, আমাদের আমাদের সংস্কৃতি, সংস্কৃতি বলতে গান বাজনা, এই কবিতা মবিতা এগুলো আছে। আর বিখ্যাত জায়গাগুলি, বিখ্যাত কবি। আর বেশি মেন পয়েন্টটা হলো গিয়ে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের সময় কী কী করেছিল, আর বঙ্গবন্ধু টাইমলাইন, এবং আর কি বলা যায়, হুম, ও হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারো বাংলাদেশের মানে এখন সাধারণত কী চলতেছে। যেমন আমাদের বেলায় আসছিল যে পদ্মা সেতু ধর্মগত, আর পরের বার আসছিল পদ্মা সেতু মানে কলাম কতগুলো, মানে স্প্যান কত। সো এইগুলি আসতে পারে। আর এখন আমাদের মনে হয় দুইটা আর চলতেছে বাংলাদেশে মেট্রো রেল, সব সম্ভবত মনে হয় এবার মেট্রো রেল সম্বন্ধে প্রশ্ন আসতে পারে। মেট্রো রেল আর গাজীপুরের দিকে মনে একটা চলছিল কাজটা, আমার ক্লিয়ার মনে নাই নামটা কি। সো ওগুলি নিয়ে প্রশ্ন আসতে পারে। সো এগুলি একটু ভালো করে দেখো। সো জিকে নিয়ে ওইসব নিয়ে টেনশন করো না, আন্তর্জাতিক নিয়ে ওগুলি মাথাতে ছেড়ে দাও। বিসিএস এর কোশ্চেন তোমার মাস দেখতে হবে। যতগুলি কোশ্চেন আছে, মনে হয় এখন কততম বিসিএস সেটা আমি মনে নাই, তবে যতগুলি কোশ্চেন আছে অবশ্যই তোমার দেখতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি অ্যান্ড বায়োলজি অ্যান্ড ইংলিশ অ্যান্ড জিকে। আমি একটা সিক্রেট বলি, ইংলিশ আর জিকে আমার বেলা দুইটাই আমি এখানতে পাইছি। তোমরা যদি চেক করো দেখো, একটা এই জিকে মেডিকেল, রেন্টাল অথবা ফিজিওলজি, তিনটার একটার মধ্যে ইংলিশ, জিকে, বায়োলজি কোনো না কোনো একটা প্রশ্ন আসছে। একটু খেয়াল করো, সবাই একটু প্রশ্ন মিলে দেখো। সো আমি মনে হচ্ছে 44তম পর্যন্ত পড়ছিলাম, 44তম বিসিএস পর্যন্ত পড়ছি, না 43তম আর ক্লিয়ার মনে নেই। সো ওইখানে আমি এই প্রশ্নগুলি পেয়েছি। আর বিশ্বাস করো ভাইয়া, বিসিএসও এইসব প্রশ্ন করে, কিন্তু অনেকে এইগুলি পায় না, কারণ আমরা সবাই যখন একসময় পড়া বন্ধ করে দিই সব, তখনই দেখ এইগুলি কিন্তু আবার ফেরত আসে এক টাইমে। আচ্ছা যাই হোক, ওই পয়েন্টে যাবো না। তো ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বায়োলজি অ্যান্ড জিকে আর ইংলিশ এগুলি পড়বে। আর ভাইয়া অবশ্যই অবশ্যই ভাই, ইংলিশে যদি কাছে থাকো ভাই, মাইন্ড করো না, ইংলিশ একমাত্র মেডিকেলের জন্য অত্যন্ত, ইঞ্জিনিয়ারিংও আছে, কিন্তু যদি মেডিকেলে তুমি ইংলিশ না পারো, সো আমি মানা করবো জানাতে। কিন্তু তোমার যদি অবশ্য যুগ থাকে মেডিকেল আমি পড়বই, তাহলে ভাই ইংলিশ ভালো করে পড়ো। কারণ আমি নিজেও এখানে ঢুকে একটা ভিডিওতে পড়েছি, ইংলিশ পারতে হবে। ইউ হ্যাভ টু টক ইংলিশ অ্যান্ড অলসো ইউ হ্যাভ টু গিভ বাই ইংলিশ টু দ্য টিচার্স, মানে ফেস টু ফেস। সো ভালো করে পড়তে হবে, কারণ এখানে যদি ইংলিশ ভালো না পারো তো তোমার কিছু করতে পারে না। আর এখানে মুখস্থ বিদ্যা সবচেয়ে বড় একটা পার্ট। তো ভাইয়া অনেক আমি পাচ্ছি না, আমি মুখস্থ পারি খুব কম, নো প্রবলেম, তুমি চেষ্টা করবা, অবশ্যই পেরে দেবা, আমি পারছি ভাই। ওকে আগাচ্ছি। তো ইংলিশটা ভালো করে দেখো ভাই, ইংলিশ, বায়োলজি, জুলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো ভালো করে দেখো, কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি হবে ইংলিশটাকে আর বায়োলজিটা, কারণ এখানে দুইটা লাগবেই মাস্ট, কারণ এই দুটো তোমার নাম্বারটা আগে উঠাই দিবে। আর এতটুকু তো বলেছি। আর একটা কাজ করতে পারো, নোট তৈরি করতে পারো কিছু। যেমন দেখো, বললাম যে ভাঁজ করে রাখতে পৃষ্ঠাগুলো, যেসব পৃষ্ঠা ভাঁজ করে রেখেছো, এই পৃষ্ঠাগুলো একদম অনেক অনেক ইম্পর্টেন্ট, মানে বেশি ইম্পর্টেন্ট যেই নৈবিত্তিকগুলি আছে সেগুলো একটা নোট করে রাখতে পারো, সেটা তোমার পরে কাজে দেবে। আর যদি এইসব পড়াগুলো তোমার কমপ্লিট হয়, অনেকেরই কমপ্লিট হয় না ভাই, আমি নিজেই বলতেছি, কারণ আমার নিজেরও ডেন্টাল মেডিকেল আমি একসাথে পড়তে গেছি সবগুলি, মানে আমি মেডিকেল চান্স পাইনি, সরকারি হতো না বেসরকারি হতো না ভাই, এটা খুব খারাপ জিনিস অবশ্য। তবে ভাইয়া বিশ্বাস করো, আমি যখন খারাপ লাগছে এটা এক টাইমে গিয়ে আমি এটা মানে কমপ্লিট করার জন্য আমি উঠে পড়া লেগে দিয়েছি। আমি দেখ এক এক মাস 10 দিনে যা পড়া পড়ছি, আমার মনে লাইফ এত পড়া পড়ি নেই। বিশ্বাস করো ভাইয়া, এত পড়া জীবন আমি পড়ি নাই। এত প্রেশার দিছি মাথার, আমার টিকতেই হবে, যে কোনো একটা জায়গায় ভালো টিকতেই হবে। মেডিকেল টিকতে পারি না, অবশ্য ডেন্টাল টিকে দেখতে হবে যে আমি পারি কি না, আমার নিজের কত যোগ্যতা আছে। সো আমি চেষ্টা করে গেছি, ইনশাল্লাহ আগাইতে পারছিলাম আল্লাহর রহমতে। সো যদি চাও আরও কিছু বলতে পারি যে কী কী বই পড়ো, তুমি চাইলে ডিইউর ইউনিট পড়তে পারো, আর জাহাঙ্গীরের ডি ইউনিট, এ ইউনিট, সিইউর এ ইউনিট, আর গুচ্ছ যেগুলি কোশ্চেন গেল, মানে আলাদা করা আছে সেক্টরগুলি, ওগুলি পড়তে পারো। এগুলির মেনগুলি তুমি ফিজিক্স, বায়োলজি, ইংলিশ আর কেমিস্ট্রিটা পড়ো, বেটার হয়, কারণ এগুলির থেকেও প্রশ্নগুলো তখন মিলে গেছে। আমি পড়েছিলাম, বাসায় এসে মিলানোর পরে দেখতেছি যে পরীক্ষাগুলো মিলে।
ওকে, এইটা পড়লে তোমার সুবিধা হবে কি, ডিইউ, ক, জাহাঙ্গীরের ডি ইউনিট, এ ইউনিট অথবা চট্টগ্রামের এ ইউনিট, এগুলি তোমার মানে হয়ে যাবে মেন। মানে গুচ্ছ তো আছেই, গুচ্ছ হবে কিনা পরে বা জানি না, কিন্তু মানে যেগুলি আছে জগন্নাথ আছে, তারপরে খুলনা বিশ্ববিদ্যালয় আছে, সাস্ট আছে, সাস্ট অনেক ভালো। এগুলো তোমার ধরো হয়ে যাবে পড়াশোনা, তুমি যেই সাইডে পড়াশোনা করতে চাও। ওকে, পয়েন্ট পড়াশোনা এতটুকু গেল ভাই, সবই তুমি মোটামুটি মাথায় নিতে পারলা। এখন মেন পয়েন্টে আসি। মেন পয়েন্টটা হলো তোমার মাইনাস মার্ক। গেট ইট? মাইনাস মার্ক 0.25% অফ ইচ। যদি তুমি 4টা ভুল করো তাহলে তোমার 1 কাটা যাবে, অর্থাৎ 0.25 কাটা যাবে মানে প্রত্যেকটা ভুলে। সো আমরা কি করি, এইচএসসির পরে এটা আমরা বুঝতে পারি না অনেকেই, কারণ বেশ প্রথমেই দেখা যায় অনেকেরই দেখা যায় মেডিকেল পরীক্ষা সবার আগে পড়ে, মেডিকেল পরীক্ষা আর অন্য সব পরীক্ষার আগে মেডিকেল পরীক্ষাটা বেশি পড়ে। সো আমি যখন দিয়েছিলাম, আমি মনে হয় এমআইএসটি পরীক্ষা আগে দিয়েছিলাম, এমআইএসটি পরীক্ষা দেওয়ার পরে যে মেডিকেল পরীক্ষা হয়েছিল নৈবিত্তিকের, তো তখন দেখলাম কি, আমি শিখলাম সবই পারি, আরে কত ইজি পরীক্ষা দিচ্ছি, মনে হয় যে আমি তো শখের চান্সই ভালো, এবার চুটকি বাজায় বলতে পারি পরীক্ষা দিন হয়েছে। আমার বাবা আমাকে বলছি, আরে বাবা চিন্তা করো না, যে অ্যান্সার করছি 75 তো ইনশাল্লাহ পামই, তুমি চিন্তা করো কেন। ভাই বিশ্বাস করো, যেদিন রেজাল্ট দিছে, আমার পার্সোনালভাবে বলতেছে আমি কত পাইছি, মানুষ বলুক বা না বলুক ভাই আমি বলতেছি সত্যি কথা, আমি আনসার করছি 77 না 78। আমি বাসায় এসে দেখি আনসার যখন হয়েছে, যখন এই কতদিন 3-4 দিন পরে রেজাল্ট দিল, আমি পাইছি 18। ভাই বিশ্বাস করতে পারো, আমি তো ওই দিনে একবার অজ্ঞান হয়ে যাওয়ার ভাব। ভাই এত পড়াশোনা করলাম, ওই মেডিকেল পরীক্ষা কী পেলাম? ভাই আমি কি পড়াশোনা পাই না নাকি? আমি না, আমার সাথে কেউ মস্করি করতেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, না হলে সরকার, আমি বুঝতে পারতেছিলাম না। সরি, এটা খারাপ নয় না, মানে এই খারাপভাবে বলতেছি যে এটা আমি মানে পুরো হতভম্ব হয়ে গেছি। কি হলো? এত ভালো পড়াশোনা করলাম, জীবন এত খারাপ হয়ে নেই, আসলে কী হলো এটা? হতভম্ব হয়ে গেছে। সো তখন আমি এটা বুঝতে পারিনি, তখন টিচাররা আমাকে বোঝায় বললো, এটা তোমার ওখানে কিছুই না, এটা আমারও তোমারও কিছু দোষ বলা যায় না, কারণ এটা আমরা জীবন কখনো করি নাই, যে এত মানে মাইনাস মার্ক যা আছে, মাইনাস মার্ক আগা মাথা আমরা বুঝি নাই। সো 0.25 মার্ক কাটা যাবে। তো তুমি যদি একটা ভুলও করো তোমার 0.25, আর যদি যতগুলি তুমি ভুল করবে তত মার্ক কাটা যাবে। তো হিসাব করো, তুমি যদি ভুল করে ফেলাও 20টা ভুল করে ফেলাও, তাহলে কত মার্ক কাটা যাবে? মানে যেটা তো ভুল সেটা তো ভুলই, এর সাথে তোমার মাইনাস মার্ক, মানে যেটা পাচ্ছ এর থেকে আমার মাইনাস হচ্ছে তোমার, মানে বলার মতো কিছু নাই ভাইয়া। সো এইটা খুব ভালো করে মাথায় রেখো। এইটা যদি তুমি মানে অ্যাভয়েড করতে চাও, তাহলে অবশ্যই যে নামগুলি বললাম, উদ্ভাস, উন্মেষ, এগুলি ইত্যাদি ইত্যাদি পরীক্ষা দিতে পারো, অথবা অনলাইনে বিভিন্ন সাইট আছে, তারা এরকম মানে মেডিকেল পরীক্ষা তুমি মানে টিউটোরিয়ালগুলি করতে পারো। 1-2টা পরীক্ষা দিলে তুমি বুঝতে পারো ধরনটা আসলে কী, আর কত পাচ্ছ সে ভিত্তি করতে পারবা, তো তোমার জন্য সেটা বেটার হবে। আর যেটা বললাম, সেখানে যদি কেউ ভর্তি হতে চাও ভালো, কারণ এখানে তুমি ভর্তি হলে, উদ্ভাসন এগুলোতে ভর্তি হলে অথবা রেটিনায় ভর্তি হলে তোমার স্কিল বাড়বে, তুমি কীভাবে ভালো পরীক্ষা দেবে। তুমি যদি একটা কোর্সেও ভর্তি হও, শুধু পরীক্ষাগুলি দিলা, অনেকে ফুল কোর্সে ভর্তি হয়, আমি ফুল কোর্সে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমি একটু ভুল হয়েছিল, যাই হোক। কিন্তু তুমি যদি ফুল কোর্সে ভর্তি না হয়, শুধু এক্সামগুলি দিতে যাচ্ছ, ধরো পরীক্ষা 10 দিন আগে, ওরা একটা 10-15 দিন আগে একটা এক্সাম শিডিউল দেয় তারা, রেটিনা, উদ্ভাসন, সব বিভিন্ন জায়গা থেকে এক্সাম শিডিউল দেয়। তো তুমি শুধু এক্সামগুলিও দাও কম টাকা দিয়ে হোক, অথবা ফ্রেন্ডের প্রশ্নগুলি নিলা, যা দিচ্ছে ফ্রেন্ডের প্রশ্ন তারা নিলা, তো তুমি বুঝতে পারবে আসলে কীরকম টাইপের ক্যাটাগরি প্রশ্ন করে, কীরকম মানে প্রশ্ন করতে পারে। অথবা ওই টিচাররা অনেক কিছু বলে থাকে অনলাইনে, ফেসবুকে তাদের বিভিন্ন সাইট দেওয়া থাকে যে কীরকম প্রিপারেশন ভালো হয়, মানে আমার থেকেও তারা ভালো, ব্যাটার বেশি ভালো, কিন্তু আমরা যেহেতু দিয়েছি এই জন্য আমরা বললাম। সো এই ভালো করতে পারে। আর সবচেয়ে ভালো জিনিস ভাইয়া, যদি ফেলও করো, মেডিকেলে করো, ডেন্টালেই করলা, বা ডিউ পারলা না, তুমি টেনশন নিবা না। তুমি একটা ভাই বিশ্বাস করো, আমাদের মধ্যে এক ছেলে আছে, সে ভয় পেয়েছিল সে পাবে না, মানে এত ভালো ব্রাইট স্টুডেন্ট, সে
মানে এইবারে যে করোনাকালীন আমাদের যেমন অটোপাস, আমরা অটোপাস এরিয়া স্টুডেন্ট, এখানেও অনেক পরিশ্রম, তোমার পরিশ্রম করতে হবে, মেধা খাটাতে হবে প্রচুর। আর বাকিটা বাই সিক্রেট, ভাই তুমি ভর্তি হও যে কোনো জায়গায়, পরে তুমি বুঝতে পারবা যে আসলে কতটুকু পড়াশোনা করা লাগবে। আমরা যে ইন্টার পড়াশোনা করতেছি আসলে এটা কিছুই না, এটা জাস্ট 1% অফ দ্য পড়াশোনা। এখানে যখন ঢুকবা তখন বলবা, সবাই একটা জিনিস যে কেউ একটা কিছু বলবেই, যে ইন্টার লাইফটাই অনেক ভালো ছিল, ইন্টার এসএসসি সব লাইফই ভালো ছিল, এখন পড়াশোনা যে কী ছিল মানে এটার কিছুই না, তুলনাই না। আচ্ছা ভাইয়া অনেক কিছু বলে ফেলছি, মাফ করে দিও, অনেক খারাপ কিছু বলতেছি নেই, ভালোর জন্য। আর ভাই মেন আরেকটা লাস্ট পয়েন্ট বলে গেলাম, বি পজিটিভ অ্যান্ড অলওয়েজ ট্রাই টু মেক ইউর সেলফ ফর দ্য এক্সাম অ্যান্ড ফর দ্য আদার্স। অ্যান্ড ভাইয়া মাঝখানে যে বিশ্রাম বিরতি দিবে না, এরকম কিছু করো না, বাপ মা পাগল হয়ে রাস্তায় পড়বে আর তুমিও রাস্তায় শেষ হয়ে যাবে। সো পড়াশোনাও কিছু করো, যতটুকু বললাম টাইম 5 ঘন্টা বা 6 ঘন্টা এরকম ভিতরে থাকো, ইনশাল্লাহ টিকে যাবে। আল্লাহ হাফেজ অ্যান্ড প্রিপেয়ার ইউরসেলফ।